হ্যালো অ্যানিমি লাভার্স, সালামুন আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যানিমি এক্সপি বাংলা চ্যানেলে। আজ আমরা আলোচনা করব অসাধারণ এবং ট্রেন্ডিং একটা নতুন অ্যানিমি সোলো লেভেলিং নিয়ে। বরাবরের মতো আবারও বলছি, সময় নিয়ে আরাম করে বসো। আমরা এখন শুরু করব সোলো লেভেলিং এর এপিসোড 1 এর কাহিনী। এই এপিসোডের শুরুতেই আমাদেরকে বলা হয় যে 10 বছর আগে দুনিয়ার বিভিন্ন জায়গাতে কিছু পোর্টাল ওপেন হয়, যে পোর্টালের ভিতরে থাকতো বিভিন্ন ধরনের মনস্টার্স এবং জাদুকরী রাক্ষস। এই মনস্টার্সদের উপর সাধারণ অস্ত্রের আক্রমণে কোনো ধরনের ইফেক্ট হয় না। এদেরকে শুধুমাত্র তারাই মারতে পারে যাদের জাদুকরী শক্তি জেগে উঠেছে এবং তাদের কাছে জাদুকরী অস্ত্র আছে। যারা এই মনস্টার্সদের সাথে ফাইট করত তাদেরকে হান্টার্স বা শিকারী বলা হতো। এই হান্টার্সদের পাওয়ারকে ABCD করে র্যাঙ্ক ভাগ করা ছিল। সব থেকে উপরের র্যাঙ্ক ছিল S র্যাঙ্ক এবং সব থেকে নিচের যে র্যাঙ্ক ছিল, মানে যাদের কাছে একেবারেই কম ম্যাজিক পাওয়ার ছিল, তাদেরকে ই র্যাঙ্ক দেওয়া হয়েছিল। মনস্টার্সদেরও এরকম ভাগ ছিল, ABCD থেকে S পর্যন্ত। সেই অনুযায়ী হান্টার্সরা ফাইট করত। তবে একবার কোনো হান্টারের ম্যাজিক পাওয়ার জেগে যাওয়ার পর সেটাকে আর ডেভেলপ করা যায় না। এরপর আমাদেরকে 3 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটা দ্বীপে হান্টাররা কিছু মনস্টারদের সাথে ফাইট করছিল। মনস্টারগুলো পিঁপড়ার মতো দেখতে। হান্টাররা এই পিঁপড়ার দলের সাথে জিততে পারছিল না, কারণ এইসব হান্টার ছিল অনেক লো র্যাঙ্কের। এদের মধ্যে একজন হান্টার তো অলরেডি মরেই গেছিল। হঠাৎ করে ওখানে 3জন S র্যাঙ্কের হান্টার চলে আসে এবং তারা খুব সহজেই সমস্ত পিঁপড়ার দলকে মেরে ফেলে। তাদের মধ্যে একজন হান্টার সমস্ত আহতদেরকে সুস্থ করার জন্য হিলিং ম্যাজিক ব্যবহার করে। এমন সময় হঠাৎ করে ওখানে সাদা বড় একটা পিঁপড়া আক্রমণ করে। সবাই ভাবে যে এটাই হচ্ছে ওই পিঁপড়াদের লিডার, কারণ এটা ওই লাল পিঁপড়াদের থেকে আরো অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু S র্যাঙ্কের হান্টাররা এই পিঁপড়াটাকে একেবারে সহজেই ঘায়েল করে ফেলে। কিন্তু এই সাদা পিঁপড়াটাকে মারবার পরে ওই রকম সাদা পিঁপড়ার একটা দল ওখানে আক্রমণ করে। কিন্তু S র্যাঙ্কের যারা হান্টার ছিল তারা তাতেও ভয় পায় না এবং তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় শহরের মধ্যে ওই পিঁপড়াগুলো আক্রমণ করেছিল, লাল সাদা দুটোই, এবং হান্টারদের দলও তৈরি হয়েছিল ওই পিঁপড়াদের সাথে যুদ্ধ করবার জন্য। এমন সময় হান্টারদের ভিতর থেকে ফ্রেই নামের একজন হান্টার তার আগুনের পাওয়ার দিয়ে ওই পিঁপড়াগুলোকে আক্রমণ করে, যাতে লাল পিঁপড়াগুলো বারবিকিউ হয়ে গেলেও সাদা পিঁপড়াগুলোর কোনো ইফেক্টই হয় না, কারণ ওগুলো অনেক বেশি র্যাঙ্কের ছিল। এরপর বাকি হান্টাররাও সবাই ওই পিঁপড়াদের দলের উপরে আক্রমণ করে এবং এরপরে আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়। এক কনস্ট্রাকশন সাইটের মধ্যে একটা পোর্টাল ওপেন হয়েছে। এই পোর্টালের ভিতরেই থাকে ডানজন বা গুপ্ত সুড়ঙ্গ, যার ভেতরের মনস্টার্সদের মারবার জন্য কিছু হান্টার্সদের ডাকা হয়েছে। এই হান্টার্সদের মধ্যেই একজন হান্টারের নাম হচ্ছে পার্ক। এই সবুজ জ্যাকেট পরা পার্ক আগে কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু আবারও সে কাজ করতে এসেছে কারণ তার বউ প্রেগন্যান্ট। এবং এই কাজ যারা করে তারা যতগুলো মনস্টার মারবে তার উপরে তাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হয়। এমন সময় সেখানে আসে এই কাহিনীর প্রধান চরিত্র জিন হু, এবং সে আসার সাথে সাথে চারপাশ থেকে সবাই তার সাথে হেসে হেসে কথা বলে স্বাগত জানায়। এটা দেখে পার্ক নামের হান্টার জিজ্ঞেস করে যে সবাই একে এইভাবে কেন স্বাগতম জানাচ্ছে, এ কি অনেক শক্তিশালী কোনো হান্টার? তখন পার্কের পাশেই দাঁড়িয়ে থাকা কিন নামের বৃদ্ধ এক হান্টার তাকে বলে যে ব্যাপারটা আসলে সম্পূর্ণ উল্টো। সে সব থেকে দুর্বল হান্টার, তাকে দুনিয়ার সব থেকে দুর্বল হান্টার বলা হয়, ওয়ার্ল্ডস উইকেস্ট বলা হয়, কারণ সে একবার ই র্যাঙ্কের একটা ডানজানের ভিতরে মনস্টারদের হাতে ঘায়েল হয়ে গিয়েছিল। যেহেতু ওকে এই মিশনে ডাকা হয়েছে, তার মানে এই মিশনটা খুবই সহজ হবে, এই জন্যই সবাই খুশি। তাদের এই কথাবার্তাগুলো জিন উ শুনে ফেলে, কিন্তু শুনেও সে কিছু বলে না, কারণ কথাগুলো সব সত্যিই ছিল। এখানে জিন উর সাথে জুহি নামের একজন হান্টারের দেখা হয়। এই হান্টারের সাথে সে আগেও মিশনে গিয়েছিল। জুহির পাওয়ার ছিল মানুষকে হিল করা। জুহি সত্যি সত্যি জিন উ এর খুব কেয়ার করে। জিন উ জুহিকে জানায় যে এর আগের যে মিশনটা সে করেছিল সেই ই র্যাঙ্কের মিশনে একমাত্র সেই ঘায়েল হয়েছিল, আর কারো কিছু হয়নি। যেহেতু সবাই অনেক হাই র্যাঙ্কের ছিল তাই তাদের কোনো হিলারের প্রয়োজন ছিল না, কিন্তু জিন উর জন্য কোনো হিলার ছিল না, তাই সে একাই ঘায়েল ছিল। জিন উ এর কথা শুনে জুহির অনেক খারাপ লাগে এবং সে জিন উকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এখানে যাওয়ার কি দরকার। এরপর সবাই সেই পোর্টালের সামনে এসে জড়ো হয়। এদের মধ্যে থেকে সং নামের একজন লোক নিজেকে সবার ক্যাপ্টেন বলে দাবি করে, কারণ উপস্থিত যত হান্টার ছিল তাদের মধ্যে তার র্যাঙ্ক সব থেকে বেশি ছিল। এরপর একে একে সবাই পোর্টালে প্রবেশ করতে থাকে।
কিন্তু জিন ও সবার শেষে পোর্টালে প্রবেশ করবার আগে নিজের অস্ত্রের দিকে একবার তাকায়। এটা ছিল ছোট্ট একটা চাকু। যেহেতু সে গরিব ছিল, তাই এই চাকুর থেকে বেশি কিছু কেনার মতো তার সামর্থ্য ছিল না। যা আছে কপালে, এমন কথা চিন্তা করে জিন ও পোর্টালের মধ্যে প্রবেশ করে। পরের সিনে আমরা দেখি হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোকে। প্রেসিডেন্ট গো গভর্নমেন্টের সাথে মিটিং করে এসেছে। সেখানে গভর্নমেন্ট দাবি করেছে যে সমস্ত ক্রিস্টাল তাদেরকে দিয়ে দিতে হবে। ডানজন থেকে পাওয়া যে ক্রিস্টালগুলো গভর্নমেন্ট চেয়েছিল, সেই ক্রিস্টালগুলোকে আমাদেরকে দেখানো হয়। এই ক্রিস্টালগুলো মনস্টারদেরকে মেরে পাওয়া যায়। এই জন্য এই ম্যাজিক্যাল মনস্টার থেকে পাওয়া ক্রিস্টালগুলোর নাম দেওয়া হয় ম্যাজিক জেমস। হান্টাররা এগুলো বিক্রি করেই টাকা ইনকাম করে। অন্যদিকের সিনে আমরা দেখি জিন ও একটা মনস্টারকে মেরেছে এবং সেই মনস্টারের কাছ থেকে সে একটা ক্রিস্টাল পেয়েছে। সে ক্রিস্টালটাকে দেখতে থাকে, এমন সময় আরেকটা মনস্টার তাকে আক্রমণ করে। সে যখনই ওই মনস্টারটাকে পাল্টা আক্রমণ করতে যায়, মনস্টারের গায়ের সাথে লেগে তার চাকুটা ভেঙে যায়, কারণ চাকুটা অনেক সস্তা এবং দুর্বল ছিল। আর মনস্টারটা জিন ওর শরীরটাকে এফোর করে দেয় তার হাতের অস্ত্র দিয়ে। জিন ওকে ওই মনস্টার পুরোপুরি মেরে ফেলতে যাবে, এমন সময় পার্ক ওখানে এসে এক আঘাতে মনস্টারটাকে মেরে ফেলে। জিন ও পুরোপুরি ঘায়েল হয়ে ওখানে পড়েছিল। তখন জুহি এসে জিন ওকে হিল করতে শুরু করে এবং জিন ও তাকে দেখতে থাকে সবাই ফাইট করছে। বাকি সব হান্টাররা অনেক পাওয়ারফুল মনস্টারদেরকে মারছে। যত শক্তিশালী মনস্টারদেরকে মারা হয়, তত ভালো কোয়ালিটির এই ম্যাজিক জেমস পাওয়া যায়। যেই ক্রিস্টাল দিয়ে এরা সবাই অনেক শক্তিশালী হাতিয়ার তৈরি করে, যেন আরো শক্তিশালী মনস্টারদেরকে মারা যায়। যদিও গুহার দেয়ালে খোদাই করলে মানা ক্রিস্টালসও পাওয়া যায়, তবে এই মানা ক্রিস্টালস ওই ম্যাজিক ক্রিস্টালের মতো অত শক্তিশালী হয় না। তবে সরকার এগুলো ব্যবহার করতে চায় নতুন পাওয়ার সোর্স হিসেবে, কারণ এই ক্রিস্টালগুলোতে অন্য শক্তিশালী পাওয়ার সোর্স যেমন নিউক্লিয়ার, সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এই ধরনের যত পাওয়ার আছে এইগুলোর থেকে এই ক্রিস্টালগুলোতে পাওয়ার বেশি থাকে এবং এতে কোনো ভয়ও থাকে না এবং এটা সবথেকে সস্তা হয়। এতে কোনো পলিউশনও হয় না। সরকার তখন এই বিষয়গুলো নিয়েই রিসার্চ করছিল যে কিভাবে এই ম্যাজিক ক্রিস্টালগুলো এবং মানা ক্রিস্টালগুলো ব্যবহার করে পাওয়ার সোর্স তৈরি করা যায়, বিশেষ করে ইলেকট্রিসিটি। এইদিকে গুহার ভিতরে যে হান্টাররা ছিল তারা অলরেডি সব মনস্টারকে মেরে ফেলেছে এবং তাদের মিশনও কমপ্লিট হয়ে গেছে। তবে তারা চাচ্ছে আরো কোনো গুহা খুঁজে বের করতে, কারণ এই মিশনে তারা তেমন কোনো মনস্টার মারতে পারেনি এবং খুব কম ক্রিস্টাল হয়েছে, যাতে তাদের ইনকামও কম হয়েছে। এবং জিন ও নিজের হাতের মধ্যে দেখে যে সেও একটা ই র্যাঙ্কেরই ক্রিস্টাল পেয়েছে, যার দাম খুবই কম। জুহি জিন ওকে জিজ্ঞেস করে যে সে আসলে হান্টার হয়েছেই বা কেন, এই কাজ কেন ছেড়ে দিচ্ছে না, কারণ যেভাবে সে কাজ করছে যে কোনো একদিন সে মারা পড়বে। জুহি রাগারাগি করছে, এমন সময় এক হান্টার আরেকটা গুহা খুঁজে পায়। ওই বড় গুহার ভিতরেই এইটা আরেকটা গুপ্ত গুহা। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল, কারণ গুহার ভিতরে সাধারণত আরেকটা গুহা এভাবে থাকে না। তাই কমান্ডার বলে যে আমি হান্টার অ্যাসোসিয়েশনকে বিষয়টা জানাতে চাই, কিন্তু সবাই বলে আমাদের এই গুহার মধ্যে ঢুকে দেখা উচিত। যদি আমরা আরো মনস্টার মারতে পারি তাহলে আমরা আরো কিছু ইনকাম করতে পারবো। এরপরে সবাই মিলে একটা ভোটের ব্যবস্থা করে, কে যাবে আর কে যাবে না। ভোটাভুটিতে সবার 50-50 ভোট হয়। এখন একমাত্র জিন উ এর ভোট বাকি থাকে, অর্থাৎ জিন উ যদি ভোট দেয় তাহলেই সবাই যাবে, না দিলে কেউ যাবে না। যারা যেতে চেয়েছিল তাদের একমাত্র কারণ ছিল তারা ভেবেছিল যে ই র্যাঙ্কের এই গুহার ভিতরে নিশ্চয়ই সর্বোচ্চ হলে ডি র্যাঙ্কের একটা গুহা হতে পারে, এর বেশি নিশ্চয়ই হবে না, তাই কেউ ভয় পায়নি। সবাই জিন উ এর ভোটের জন্য অপেক্ষা করছে। এদিকে জিন উ ভাবতে থাকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মা অসুস্থ, যার কন্টিনিউয়াসলি চিকিৎসার দরকার। তার বোনটা স্কুলে পড়াশোনা করছে, সেই স্কুলের পড়াশোনাও খরচ চালাতে হয়। এইসব খরচ চালাবার জন্যই জিন ও একের পর এক এই ভয়ঙ্কর মিশনগুলো করতে থাকে। অবশেষে জিন ও যাওয়ার পক্ষেই ভোট দেয়। পরের সিনে আমাদের বোঝানো হয় হান্টার্স অ্যাসোসিয়েশনে ভর্তি হওয়ার জন্য সবাইকেই একটা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় সবার ম্যাজিক্যাল পাওয়ার কার কতটুকু সেইটুকু মাপা হয় এবং সেই অনুযায়ী প্রত্যেককে আলাদা আলাদা র্যাঙ্ক দেওয়া হয়। এরপর বিভিন্ন কোম্পানি এক এক করে এইসব হান্টারদেরকে চাকরিতে নেয়। এই কোম্পানিগুলোকে হান্টার্স গিল্ড বলা হয়। মিস্টার জয়ী এরকমই একটা হান্টার্স গিল্ডের মালিক। সে তার এমপ্লয়ীদেরকে বলে দিয়েছে যেন ট্যালেন্ট দেখে হান্টারদেরকে হায়ার করা হয়। সে যেমনই হোক, বয়স্ক হোক বা মহিলা হোক, সেটাতে কোনো আসে যায় না, কিন্তু তাদের ট্যালেন্ট থাকতে হবে। তার নিজের গিল্ডে জাহিন নামের একজন হান্টার আছে যে অসম্ভব ট্যালেন্টেড। পরের সিনে আমরা দেখি দুজন চোর রাস্তা দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে একটা মেয়ের পার্স চুরি করে তারা বাইক টান দিয়ে একটা গলির মধ্যে ঢোকে। সামনে গিয়েই তারা দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে আর কেউ না, সেই জাহিন।
সে একজন এস র্যাঙ্কের হান্টার। সে বড় একটা লাফ দিয়ে ওই চোরগুলোর কাছ থেকে ওই পার্স ব্যাগটা ছিনিয়ে নেয় এবং সেটাকে ওই মেয়েটার কাছে ফিরিয়ে দেয়। এদিকে চোরগুলো ওই ব্যাগের টানে বাইকে অ্যাক্সিডেন্ট করে। জাহিন যেমন সুন্দর ছিল দেখতে, ঠিক ততটাই ছিল সবার ভিতরে সে অনেক বিখ্যাত। তার চারপাশে দেখতে না দেখতেই অনেক লোকের ভিড় হয়ে যায় এবং সবাই অনেক প্রশংসা করতে থাকে। প্রশংসায় জাহিন একটু লজ্জা পায় এবং লজ্জা পেয়ে সে ওখান থেকে লাফ দিয়ে একটা বিল্ডিং এর উপরে যায়, সেখান থেকে আরেকটা বিল্ডিং এর উপরে যায়। এ থেকে ধারণা করা হয় যে তার পাওয়ার হয়তো অনেক জোরে লাফ দেওয়া। এইদিকে হান্টাররা ওই নতুন গুহার মধ্যে হাঁটছে তো হাঁটছেই, যেন শেষই হয় না। আর জিনও জুহির কাছে মাপ চায় যে তার জন্যই এই গুহার মধ্যে জুহিকে আসতে হয়েছে। এই কথা শুনে জুহি রেগে গিয়ে চিৎকার করে ওঠে যে সে না থাকলে তো ও মরেই যেত। সে যেভাবে আঘাত করেছে এবং টিমে যদি কোনো হিলার না থাকতো তাহলে অলরেডি সে মরেই গিয়েছিল। যেখানে অলরেডি সে ঘায়েল হয়েছিল সেখানে সে নতুন করে আরেকটা ডানজনে যাওয়ার জন্য সাহস করলো কি করে? একথা শুনে জিনও জুহির কাছে মাপ চায়। জুহি বলে যে মাপ চাইতে হলে আমাকে ডিনারে নিয়ে যেতে হবে। জুহির এই প্রস্তাব শুনে জিনও কিছুটা লজ্জা পেয়ে যায়। এইদিকে অবশেষে হান্টাররা গুহার শেষ দেখতে পায়। মাথায় একটা বড় দরজা ছিল এবং সমস্ত হান্টাররা মিলে সেই বড় দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে শুরু করে। এদিকে আমরা দেখি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নতুন নেওয়া কিছু হান্টারদেরকে বলছে যে 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা গুহার সম্পর্কে তেমন কিছুই জানি না। গুহার মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, তাই একজন হান্টারের সব সময় সতর্ক থাকা উচিত এবং বেঁচে থাকার জন্য এর থেকে বড় আর কোনো অস্ত্র নেই। যেহেতু তারা প্রথমবার এই হান্টারের প্রফেশনটাকে বেছে নিচ্ছে, তাই তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে হান্টার হওয়া আসলে খুব রিস্কের একটা কাজ, যে কোনো সময় জীবনের ঝুঁকি হতে পারে। হান্টাররা রুমের দরজা খুলে একটা বড় হল ঘরে প্রবেশ করে। হল ঘরটা একটা গোল মতো রুম ছিল। সেই রুমের মধ্যে বড় বড় কিছু স্ট্যাচু দাঁড়িয়ে ছিল, পাথরের মূর্তি, এবং তার থেকেও বড় একটা পাথরের মূর্তি, অনেক বড়, যা দেখে মনে হচ্ছিল 1000 কোটি বছরের পুরনো, একটা সিংহাসনের উপরে বসেছিল। তারা আস্তে আস্তে রুমটা ঘুরে দেখতে থাকে। রুমের ঠিক মাঝখানে তারা গোল একটা চাকতির মতো দেখতে পায়, যেটা দেখে মনে হয় কোনো একটা পূজার অংশ। রুমটার এক কোণায় একটা মূর্তির হাতে কিছু একটা লেখা ছিল। ক্যাপ্টেন পড়ে বলে যে এই জায়গাটার নাম কার্টেনন টেম্পল এবং এখানে আসা সবার গডের সামনে মাথা নত করতে হবে এবং তার প্রশংসা করতে হবে এবং সবশেষে সমস্ত কিছু ছেড়ে দিয়ে মায়া ত্যাগ করে একমাত্র গডের উপরে ভরসা রেখে সব নিয়ম পালন করতে হবে। তাহলেই শুধুমাত্র এই রুম থেকে তারা বের হতে পারবে। এমন সময় জুহি চিনওয়ের হাত ধরে টানবে এবং বলে যে আমি মনে হয় একটা মূর্তির চোখ নড়তে দেখেছি। এমন সময় রুমের দরজাটা বন্ধ হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এই রুমের মধ্যে তারা সবাই আটকা পড়েছে। তখনই একজন হান্টার আরেকটা দরজার সামনে গিয়ে সেই দরজাটা খোলার চেষ্টা করে। এমন সময় তার পিছনে দরজার দুপাশে দাঁড়ানো মূর্তির একটা মূর্তি হাতের কুড়োলটা দিয়ে তাকে দুই ভাগ করে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই হয়রান হয়ে যায় যে পাথরের মূর্তি কিভাবে নড়তে পারে, আর একটা পাথরের মূর্তি নড়েছে, তার মানে এখানে যত পাথরের মূর্তি আছে সবগুলোই এরকম নড়তে পারে। তাহলে কি এই পাথরের মূর্তিগুলো সবই বেঁচে আছে, এদের প্রাণ আছে? একথা ভেবে জিনও ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে ডি র্যাঙ্কের একজন হান্টার চোখের পলকে এভাবে মরে গেল, তাহলে তার মতো ই র্যাঙ্কের লোক কিভাবে এদের সাথে ফাইট করবে। এবং এই স্ট্যাচুটাকে দেখেই বোঝা গেছে যে প্রচন্ড শক্তিশালী, অর্থাৎ এটা কোনো সাধারণ ই র্যাঙ্ক বা ডি র্যাঙ্কের মিশন হতেই পারে না। তার মানে জুহি ঠিক কথা বলেছিল। এমন সময় জিনও কিছু একটা অনুভব করতে পারে এবং পেছনে ফিরে সে স্ট্যাচুর চোখের দিকে তাকায়, দেখে সেই চোখটাও জ্বলে উঠেছে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। এর আগে জিনও যে মিশনগুলোতে গিয়েছিল সব মিশনেই সে কম বেশি আহত হতো এবং হিলার না থাকলে তার বাঁচাও কঠিন হয়ে যেত। সামান্য ই র্যাঙ্কের কাছেও সে বারবার হেরে যেত। আহত হয়ে সপ্তাহের পর সপ্তাহ হাসপাতালে পড়ে থাকতো। একবার তো একটা ভুলভুলাইয়ার ভিতরে হারিয়ে গিয়েছিল। অনেকদিন ধরে না খেতে পেয়েই মরার মতো অবস্থা হয়েছিল। লো র্যাঙ্কের ডানজনে যাওয়া ওর জন্য জীবন মৃত্যুর খেলার মতো ছিল। অন্য যারা হান্টার ছিল তারা যে গেমগুলো হান্ট করে পেত সেগুলো দিয়ে তারা আরো ভালো অস্ত্র কিনতো, যেন আরো শক্তিশালী মনস্টারদের যেন হারাতে পারে। এইদিকে জিন ওর কাছে তেমন কোনো অস্ত্রই ছিল না। অস্ত্র বলতে ছিল ছোট্ট একটা চাকু, এবং তাও ভেঙে গিয়েছিল। ওর জামা কাপড় জুতো সবই ছেঁড়া ফাটা ছিল।
এত রিস্ক নিয়ে এত কষ্ট করে মনস্টারদের সাথে ফাইট করেও ও তেমন বেশি কিছু ইনকাম করতে পারতো না। মনস্টারদের মারতে না পারলেও তাদের থেকে বাঁচবার জন্য ও সবসময় সতর্ক থাকতো এবং ওর চোখ কানগুলো সবসময় শার্প থাকতো। এবং ওর এই প্র্যাকটিসের কারণে অন্য হান্টারদের থেকে ওর অবজারভেশন পাওয়ারটা অনেক বেশি ছিল। যেই মনস্টারদের ও মেরেছিল তাও ওর এই অবজারভেশন পাওয়ারের মাধ্যমেই মেরেছিল। এর পরের সিনে আবার দেখি সেই চোখগুলো জ্বলছে এবং জিন ও সবাইকে বলছে নিচু হয়ে যেতে, কিন্তু সবাই নিচু হওয়ার আগেই বড় একটা ব্লাস্ট হয়। ব্লাস্টে একজন হান্টার জ্বলে পুড়ে একেবারে ভস্ম হয়ে যায়। জিন ও নিজেকে আর জুহিকে বাঁচিয়ে নেয়। এই ঘটনায় অন্য যারা হান্টার ছিল সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু এর মধ্যেও জিন ও মাথা ঠান্ডা করে ভাবতে থাকে যে আসলে এইগুলো কেন হচ্ছে, এখান থেকে বের হবার কোনো রাস্তাই নেই। একথা ও চিন্তা করে আর ভাবে যে তাহলে কি এখানেই ওর শেষ, কি আর বাঁচবে না। এর মাধ্যমে প্রথম পর্ব এখানেই শেষ হয়। বন্ধুরা, তোমাদের এই নতুন অ্যানিমের প্রথম এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সোলো লেভেলিং এর হাইপ তুলনামূলকভাবে অনেক বেশি, অনেকটা ভাইরালই হয়ে গেছে। এখন দেখবার বিষয় সে তার এই রেপুটেশনটা ধরে রাখতে পারে কিনা বা এই হাইপটাকে প্রমাণ করতে পারে কিনা। প্রথম এপিসোডে আমাদের শুধুমাত্র এই ওয়ার্ল্ডের সবকিছু সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। দ্বিতীয় এপিসোডে আশা করছি এই প্রধান ক্যারেক্টার জিন ও নিশ্চয়ই কোনো ধরনের শক্তি পাবে বা এমন কিছু একটা ঘটবে যাতে সে অনেক ওভার পাওয়ার হয়ে যায়, যেমনটা আমরা চেইনসো ম্যান বা জুজুৎসু কাইসেন বা মাই হিরো একাডেমিয়ায় দেখেছিলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিতে ভুলো না। তোমাদের সাথে খুব দ্রুত নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।